শিমুলের যেটা সবথেকে ভালো লাগে আমার, সেটা হচ্ছে যে তাদের শিক্ষকদের যে আন্তরিকতা, তাদের স্টুডেন্টদের সাথে তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আমার কাছে ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে আমি আমার বাচ্চাকে হয়তো বুঝতে পারলাম না যে তার কোন জায়গাটা খুব ভালো, তার টিচার আমাকে বলছে যে আপনার বাচ্চার এই জায়গাটাতে আপনি একটু যত্ন নেন, সে হয়তো এখান থেকে অনেক ভালো করতে পারে। এটা একটা বিষয়। আর এটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে একজন ক্লাস টিচার থাকেন, মেন্টর থাকেন, সাবজেক্ট টিচার থাকেন। তারা যথেষ্ট চেষ্টা করেন যেন একটা বাচ্চাকে তারা তুলে নিয়ে আসতে পারে, তার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে পৌঁছে দিতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্লাসের পড়া অনেকটা ক্লাসে হয়ে যায়, আসলে শিক্ষা শুরু হয়, দেখা যায় বাবা মা ধীরে ধীরে তার প্রতি একটা মনের অবচেতনেই একটা প্রেশার তৈরি হয়ে যায় যে আমার এখানে নিরপেক্ষ একটা অবস্থান থেকে আমি যদি চিন্তা করি, তাহলে প্রথমেই কিন্তু দায়িত্বটা আসবে বাবা মায়ের কাছে। হচ্ছে এই যে শিক্ষা, এই শিক্ষাটা অবশ্যই বাচ্চাকে দিতে হবে, কিন্তু সেটা ট্রমাটাইজ করে না। এই সময়ের পড়াটা সময়ে করে ফেলে। যদি এই সময়ের কাজটা সময়ে করা হয়, তাহলে দেখা যায় পরে আর সেটা চাপের পর্যায়ে থাকে না। প্রযুক্তি এমন একটা বিষয় যেটা একটা ধারালো ছুরির মতো, যেটা দিয়ে আপনি ফলও কাটতে পারবেন, আবার মানুষও কাটতে পারবেন। কাজেই ডিপেন্ড করে যে বিষয়টা আমি কিভাবে ব্যবহার করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজশাহীর শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর তানিয়া আক্তার জাহান। আমরা আজকে কথা বলবো রাজশাহীর শিক্ষা ব্যবস্থা, স্কুল ব্যবস্থা এবং স্টুডেন্টদের কিছু সমসাময়িক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে। আশা করি সঙ্গে থাকবেন। ডক্টর তানিয়া আক্তার জাহান, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যেটা স্টুডেন্টদের অভিযোগ যে বাবা মা আমাদেরকে অনেক পড়াশোনার জন্য চাপ দেন, আর বাবা মায়ের অভিযোগ থাকে যে সন্তানরা পড়াশোনাই করতে চায় না। এই যে দ্বিমুখী সমস্যা অথবা দুইজনের অভিযোগ, এই বিষয়টাকে একজন গার্জিয়ান হিসেবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ ভাইয়া। সবার আগে আমি আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এটা একটা সার্বজনীন বিতর্কের বিষয়। এটা ম্যান টু ম্যান এটা ভ্যারি করবে, কিছু বিষয় আছে। তো একজন মা হয়ে, একজন অভিভাবক হিসেবে আজকে আমার ভাবনাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আসলে এই যে সমস্যা, একদিকে মা বাবা বলছেন যে বাচ্চা পড়ালেখা করছে না, আর একদিকে শিক্ষার্থী বলছে যে তাদের উপরে বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এটা একটা সার্বজনীন বিতর্কের বিষয়। আমরা যদি মা বাবার অবস্থান থেকে চিন্তা করি, তাদেরটাও ঠিক আছে, আবার শিক্ষার্থীর জায়গা থেকে চিন্তা করলে তাদেরটাও ঠিক আছে। তো সেইখানে নিরপেক্ষ একটা অবস্থান থেকে আমি যদি চিন্তা করি, তাহলে প্রথমেই কিন্তু দায়িত্বটা আসবে বাবা মায়ের কাছে। কারণ তাদের অভিজ্ঞতা বেশি, তারা বয়সে বড় এবং তারা সন্তানের থেকে একটু ভালো বোঝেন বা বেশি বোঝেন। তো প্রথমে যেটা হয় যে একটা বাচ্চা যখন বইটা নেওয়া শুরু করে হাতে, যখন তার শিক্ষা শুরু হয়, দেখা যায় বাবা মা ধীরে ধীরে তার প্রতি একটা মনের অবচেতনেই একটা প্রেশার তৈরি হয়ে যায় যে আমার বাচ্চা একটা পারছে, তাহলে সে কালকে 10টা পারবে, তারপরে পরশু সে 100টা পারবে। অন্তত এই আশাটুকু এই করে। আশাটুকু পোষণ করে, বা যিনি এইচএসসি পাস করেছেন তিনি অবশ্যই চান যে আমার বাচ্চাটা যেন ভালো একটা ইউনিভার্সিটি পর্যন্ত গড়ায়। তো সেই ক্ষেত্রে বাবা মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে এই যে শিক্ষা, এই শিক্ষাটা অবশ্যই বাচ্চাকে দিতে হবে, কিন্তু সেটা ট্রমাটাইজ করে না। তাকে সেটার একটা ভালো দিক বোঝাতে হবে, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, এবং এই যে শিক্ষা পদ্ধতি বা পাঠ কর্মসূচি, এটা যে তার জন্য আনন্দকর যেন হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থী যারা আসলে ছোট, তাদেরকে তো কিছু বলার নাই, কিন্তু যারা একটু বড়, যারা একটু ভালো মন্দ বুঝতে পারছে, তাদের প্রতিও অনুরোধ থাকবে যে তারা এই যে বাবা মায়ের যে একটা আকাঙ্ক্ষা, এটাকে যেন তারা প্রেশারাইজ করে না নেয়। তারা যেন এটাকে মূল্য দেয় যে না, আমার বাবা মা পৃথিবীতে আমার সব থেকে বেশি শুভাকাঙ্ক্ষী, তারা কখনোই আমার খারাপ চাইবেন না। এবং তারা যেন এই সময়ের পড়াটা সময়ে করে ফেলে। যদি এই সময়ের কাজটা সময়ে করা হয়, তাহলে দেখা যায় পরে আর সেটা চাপের পর্যায়ে থাকে না। কাজে বাবা মায়েরও বাচ্চার কন্ডিশন অনুযায়ী, বাচ্চার মেধা অনুযায়ী প্রেশারটা বা রেগুলার যে শিক্ষা বা মানে দান কর্মসূচি, সেটা স্টেপ টু স্টেপ আগাতে হবে। এবং যারা একটু বুঝে, একটু বড় শিক্ষার্থী, তাদেরকেও সেই জায়গাটা থেকে সময়ের কাজটা সময়ে শেষ করার চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই সমন্বয়টা সাধন হবে। ওকে, এক্সেলেন্ট। আমরা জানলাম যে অর্থাৎ আমরা যদি এইভাবে বলি,
আমরা সিনিয়র বা অভিভাবক হিসাবে আমরা যেহেতু দুনিয়াতে আগে এসেছি, আমরা দুনিয়ার অনেক কিছু দেখেছি। সো এইখানে আমাদের কর্তব্য হচ্ছে সন্তানদেরকে বোঝানো এবং চাপ না দেওয়া। একই সাথে যারা আমাদের একটু ম্যাচিউর সন্তান, তাদেরও উচিত একটু বাবা মায়ের চাহিদার দিকে জি, একটু অবশ্যই। মনোযোগ দেওয়া। চমৎকার। আপনি একজন চিকিৎসক, একই সাথে একজন অভিভাবক। বাচ্চাদের সময় দেওয়ার ক্ষেত্রে এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন? এইটা আসলে আমরা যারা কর্মক্ষেত্রে আছি, বাবা মা, তো আসলে যেটা হয় যে এটা একটা যৌথ কর্মসূচি। আমরা বেশিরভাগ কি করি, বা মায়ের উপরে বেশি প্রেশারটা দিয়ে দিই। তো সেই দিক থেকে আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক লাকি যে আমার বাচ্চাদের যিনি বাবা, উনি দেশের বাইরে থাকেন, উনিও একজন কিন্তু চিকিৎসক। উনিও একজন চিকিৎসক। উনি ওনার সম্পূর্ণ সময়, যেটা ওনার কাজের বাহিরে, সম্পূর্ণ সময় উনি বাচ্চাদের জন্য, অনলাইন হোক অফলাইন হোক, কাছে থেকে হোক দূরে থেকে হোক, সবসময় উনি এই সময়টা তাদের পিছে সমন্বয় করেন। কিভাবে সমন্বয় করেন, উনি যখন দেশে আসেন তখন উনি এমনভাবে আসেন যে বাচ্চাদের হয় পরীক্ষা শেষ নয়তো শুরু, তাহলে ওই সময়টাতে উনি পরবর্তী বছরের জন্য একটা সারা বছরের জন্য এই আমাদের বাচ্চাটা কার কাছে পড়বে, কোথায় যাবে, কিভাবে পড়বে, একটা আউটলাইন তৈরি করে যায়। এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি পুরা বছরে সেই কর্মসূচিটা পালন করার চেষ্টা করি, যদি আমার বাচ্চারা আমাকে সেই সাপোর্টটা দেয়। প্লাস এমনও হয় যে আমি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমাকে রাজশাহীর বাইরে থাকতে হচ্ছে, বা কাজের জন্য আমাকে একটা লম্বা সময় বাসার বাইরে থাকতে হচ্ছে। তো টিচার ঠিক মতো আসছে কিনা, বাচ্চারা সময়ে যখন পড়তে বসার সময় সেই সময় পড়ছে কিনা, তো এইটা দেখা যাচ্ছে যে উনি অনলাইনে অনেক সময় খোঁজ খবর করেন, অনেক সময় সিসি ক্যামেরা দিয়েও টেক কেয়ার করেন। এইভাবে আসলে ওনার সার্বিক সহযোগিতায় কাজটা আমার জন্য কিছুটা সহজ হয়ে যায়। এই যে যেহেতু আপনার সন্তানদের বাবা উনি দেশের বাইরে থাকেন, সো কমিউনিকেশনের ক্ষেত্রে বা বাচ্চাদেরকে টেক কেয়ারের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন, অনলাইন বা সিসি ক্যামেরার মাধ্যমে হচ্ছে যে তাদের একটু দেখাশোনা করা বা তাদেরকে একটু পড়াতে হেল্প করা বা খোঁজ নেওয়া, এই কাজগুলো করতে পারতেছেন। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক গার্জিয়ানের আছেন যারা একটু প্রযুক্তি ভিত্তিক কাজ করে, বা যেভাবেই বলি না কেন, তারা সন্তানদেরকে প্রযুক্তি থেকে কিছুটা দূরে রাখেন, মোবাইলটা হাতে দিতে চান না বা ল্যাপটপ কম্পিউটার হাতে দিতে চান না। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমি নিজেও ভুক্তভোগীই বলা যায়, বা নিজেও দ্বিধায় থাকি যে আসলে আমার কি করা উচিত। কারণ প্রযুক্তি এমন একটা বিষয় যেটা একটা ধারালো ছুরির মতো, যেটা দিয়ে আপনি ফলও কাটতে পারবেন, আবার মানুষও কাটতে পারবেন। কাজেই ডিপেন্ড করে যে বিষয়টা আমি কিভাবে ব্যবহার করছি। এখন এখানে তো শুধু আমার এককভাবে ব্যবহারের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমার বাচ্চা সেটা কিভাবে ব্যবহার করছে। দেখা যাচ্ছে যে আজকাল অনেক ক্লাস অনলাইনে করতে হচ্ছে, বা তাদের বাবা হয়তো অনলাইনে করলো, তো দেখা যাচ্ছে যে যখন অনেক সময় অনেক সবসময় তো পড়াটা কন্টিনিউ করা সম্ভব হয় না, অনেক কিছুটা সময় হয়তো বিরতিতে চলে গেলাম, তখন তো মোবাইল বা ল্যাপটপ সেটা তো তার হাতেই থেকে গেল। ওই সময় আমার বাচ্চাটা এই বিষয়টা কিভাবে দেখছে, সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছে, সার্বক্ষণিক তো আসলে মেনটেন করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে অভিভাবক হিসেবে আমি যেটা মনে করি যে আমরা একটা সময় পৃথিবীতে থাকবো না, আমাদের বাচ্চারা, তাদেরকে আল্লাহ যেন হায়াতে বাঁচিয়ে রাখে, তারা একটা লম্বা সময় তাদেরকে পার করতে হবে। যেই সময়টা আমরা পার করে আসছি, তাদের সময়টা কিন্তু সামনে আরো কঠিন। এই কঠিন সময়ে একটা বাচ্চা কিভাবে নিজেকে মেনটেন করবে, কন্ট্রোল করবে, সেটা আমরা যদি পারিবারিকভাবে তাদেরকে সেই ধর্মীয় শিক্ষাটা দিই, সেই নৈতিক শিক্ষাটা দিই, একদিনে না হোক ধীরে ধীরে তাদেরকে আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদেরকে যদি আমরা এই শিক্ষাটা দিতে পারি, তাহলে মনে হয় একটা সময় গেলে আমরা কিছুটা নিশ্চিন্ত হব যে আমার ছেলে বা মেয়ে যে অবস্থানেই থাকুক, সে একটা নৈতিক অবক্ষয় থেকে দূরে থাকবে। আমার কাছে এটাই মনে হয়। সুন্দর বলেছেন। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে প্রযুক্তিকে ইগনোর করার কোনো সুযোগ নেই, না। এটা সময়ের চাহিদা। সেক্ষেত্রে প্রযুক্তিকে ভয় না পেয়ে বরং আমরা আমাদের সন্তানদেরকেই প্রযুক্তির ভালো মন্দ দিকগুলা শিখাতে পারি, যেন আমাদের অবর্তমানে তারাও এটাকে হ্যান্ডেল করতে জি, পারে। জি। চমৎকার। আপনার তিন সন্তান, তিন সন্তানদের তিনজনই শিমুল মেমোরিয়াল স্কুলে পড়েছেন বা পড়ছেন। তো এই প্রতিষ্ঠানের কোন কোন দিকগুলো আপনার কাছে সব থেকে আপনাকে বেশি আকৃষ্ট করেছে? জি। আসলে আমি তো যখন দেশের বাইরে ছিলাম, আমার বাচ্চাদেরকে ভর্তি করার জন্য যখন খোঁজ নিলাম 2018 সালে, তখন দেখলাম যে মোটামুটি শিমুল মেমোরিয়াল স্কুলের নামটা অনেকেই জানে। আমার ফ্রেন্ডস যারা ছিল তাদের কাছ থেকেও শুনলাম। তো দেওয়ার পরে দেখলাম যে আসলে আমি সঠিক সিদ্ধান্তটাই তখন নিয়েছিলাম।
আমার ছেলে যখন মানে আমার ছেলেকে আমি আসলে ক্লাস 9-এর মাঝামাঝি পর্যন্ত কোনো কোচিংয়ে দিইনি, কোনো কোচিংয়েই না। সে স্কুলেই লেখাপড়া করতো, আর বাসায় একজন টিচার ছিলেন, উনি অঙ্ক আর সায়েন্স, ইংরেজিটা একটু দেখতেন। তো পরবর্তীতে এবং দেখা গেল যে মানে শিমুলের যেটা সব থেকে ভালো লাগে আমার, সেটা হচ্ছে যে তাদের শিক্ষকদের যে আন্তরিকতা, তাদের স্টুডেন্টদের সাথে তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আমার কাছে ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে আমি আমার বাচ্চাকে হয়তো বুঝতে পারলাম না যে তার কোন জায়গাটা খুব ভালো, তার টিচার আমাকে বলছে যে আপনার বাচ্চার এই জায়গাটাতে আপনি একটু যত্ন নেন, সে হয়তো এখান থেকে অনেক ভালো করতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে একজন ক্লাস টিচার থাকেন, মেন্টর থাকেন, সাবজেক্ট টিচার থাকেন। তারা যথেষ্ট চেষ্টা করেন যেন একটা বাচ্চাকে তারা তুলে নিয়ে আসতে পারে, তার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে পৌঁছে দিতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্লাসের পড়া অনেকটা ক্লাসে হয়ে যায় আসলে। যেমন একটা সাবজেক্ট দেখা যায় একদিন ক্লাস হলো, তারপরের দিন টপলেস হলো, তারপরের সপ্তাহে হয়তো সেই সাবজেক্টের উপরে, সেই চ্যাপ্টারের উপরে কার্ড এক্সাম হয়। পরবর্তীতে এরকম 2-3টা চ্যাপ্টার মিলে সাপ্তাহিক পরীক্ষা হয়। মানে মোটামুটি একটা চ্যাপ্টার দেখা যায় যে মানে পরীক্ষা যদি একজন স্টুডেন্ট যদি একটু পড়ে পরীক্ষা দেয় এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে, তাহলে অনেকটাই তার মানে মোর দ্যান 80% কাভার হয়ে যাওয়ার কথা। এবং বাচ্চাদেরকে আসলে নিয়মিত স্কুলেও পাঠাতে হবে। আর এই সময়ে যেটা সমস্যা, সবার মধ্যে অস্থিরতা বেশি। বাবা মায়ের মধ্যে অস্থিরতা, বাচ্চাদের মধ্যে অস্থিরতা। শিক্ষকরা অনেক সময় দেখা যায় যে নিরুপায় হয়ে যায়। ওনারা আসলে অনেক সময় বুঝে উঠতে পারেন না যে শিক্ষক স্টুডেন্টদেরকে ওনারা বেশি শাসন করবেন নাকি একদম বেশি ছেড়ে ছেড়ে দেবেন। দেবেন। তো সেই ক্ষেত্রে আমাদের অভিভাবকদেরও দায়িত্ব যে একটা বাচ্চাকে আমি যখন স্কুলে পাঠাই, সে যেন তার স্কুলের সময়টা সঠিকভাবে কাজে লাগায়, স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে। এই যৌথ প্রযোজনা যখন কমপ্লিট হবে, তখনই আসলে আমরা একটা ভালো রেজাল্ট বা ভালো আউটকাম আশা করতে পারি। তো সেই দিক থেকে শিমুল মেমোরিয়াল স্কুলের যারা যারা সম্মানিত মানে টিচার শিক্ষকগণ যারা আছেন, তারা যথাযথ চেষ্টা করছেন, এবং অনেকটাই তারা আমাদের বাচ্চাদের জন্য রাস্তাগুলো সহজ করে দিচ্ছেন। ভালোর তো শেষ নাই। আমরা শিমুল মেমোরিয়ালের অনেক প্রশংসাই শুনলাম, বা যেটা রিয়েলিটি সেটাই আমরা শুনলাম। তো শিমুল মেমোরিয়াল আর কি কি কাজ করলে বা আর কি কি করা উচিত সামনে, যেটা করলে তাদের মানটাকে আরো উন্নতির দিকে তারা নিতে পারবে বলে মানে অন্তত একজন অভিভাবক হিসাবে আপনি মনে করেন? জি, আসলে ভাইয়া ওইটা যেটা বললেন যে ভালোর তো শেষ নাই, আর কোনো কিছু মন্দের ঊর্ধ্বেও না। তো এখন যেটা হচ্ছে যে আমি যে সবসময় যেটা চিন্তা করি যে পজিটিভলি থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, এভরিথিং উইল বি পজিটিভ। তো শিমুল মেমোরিয়ালের প্রতি আমার একটা কৃতজ্ঞতা সবসময় এজন্যই কাজ করে। আমি যখন 2018 সালে আসি, তখন আমার বাচ্চাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিয়েছে। আমার বাচ্চারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলামও তাদের ন্যাশনাল, ডিভিশনাল অনেকগুলো পুরস্কার আছে। তো সেই দিক থেকে বলতে গেলে আমি আসলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তবে তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কয়েকটা জিনিস আমার ব্যক্তিগতভাবে চাওয়া, হয়তো অনেকে এটার সাথে দ্বিমতও পোষণ করতে পারেন। যেমন তাদের একটি নিজস্ব বিল্ডিং, মাঠ, এরকম একটা ব্যবস্থা থাকলে ভালো হয়। যদিও তারা প্রতি বছর স্পোর্টস প্রোগ্রাম করেন, আমাদের রাজশাহীর অভ্যন্তরে বেশ কিছু মাঠ আছে, ওনারা সেখানে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যান, খেলাধুলার ব্যবস্থা করেন। তাদের ক্রিকেট টিমও আছে। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছেন। তবে আমার প্রথম থেকে ওনাদের যে অভিভাবক সমাবেশ হয়, সেখানেও আমরা অভিভাবক যারা অনেকেই তাদের শুভাকাঙ্ক্ষী, আমরা সবসময় এই বিষয়টা বলি যে আপনাদের একটা বড় মাঠ এবং একটা নিজস্ব বিল্ডিং হলে আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়। এবং ওনারাও এই বিষয়টা নিয়ে আমি যতটুকু জানি কাজ করছেন। আর আরেকটা বিষয় যেটা, যে আসলে এই যে প্রতিযোগিতা, এখন তো আসলে রাজশাহী শহরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান চলে আসছে, একটার থেকে একটা মানে আরো ভালো করার চেষ্টা করছে। এই প্রতিযোগিতার ধারাবাহিকতায় তারা যেন তাদের মানটা বজায় রাখতে পারেন, সেটার জন্য কি কি করতে হবে সেটা আসলে আমার থেকে ওনারা আরো বেশি ভালো জানেন। সেই দিক থেকেও আমাদের অনুরোধ থাকবে যে সময়োপযোগী ব্যবস্থা নিয়ে ওনারা যেন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের মানটা আরো উন্নত করেন, এবং শিক্ষার্থীরা যেন রুলস রেগুলেশনস ঠিকমতো মেনটেন করতে পারে, সেই দিকটা থেকেও তারা যেন অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে কাজটা আরো সঠিকভাবে এবং আরো কঠোরভাবে মেনে চলতে পারেন, বা এগিয়ে নিতে পারেন, এই অনুরোধটা থাকবে। আর এছাড়া টুকটাক কিছু বিষয় যেটা ওনাদের হয়তো আভ্যন্তরীণ, সেটা ওনারা মানে মোট কথা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সময়ের অনুযায়ী এগিয়ে নিতে হবে, সেটা আসলে আমার থেকে ওনারা আরো বেশি ভালো জানবেন। তো সেটাই যেন ওনারা
সময় অনুযায়ী শুধু কোয়ান্টিটি না দেখে কোয়ালিটিটা যেন মেনটেন করেন, সেটা স্টুডেন্ট হোক বা শিক্ষক হোক, এই অনুরোধটাই তাদের প্রতি আমার থাকবে। আপনি নিজে একজন ডাক্তার এবং পড়াশোনাটাও রাজশাহীতে, সো আপনি রাজশাহীরও একজন স্টুডেন্ট, একই সাথে এখন অভিভাবক। তো এই একজন ডাক্তার, একজন অভিভাবক, এই দুই দৃষ্টিভঙ্গি থেকে রাজশাহীর শিক্ষা ব্যবস্থাটাকে কেমন মনে হয়, বা একই সাথে আমি যেটা বলবো যে রাজশাহীতে যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের সংখ্যা বা ইত্যাদিগুলো মানে স্টুডেন্ট হিসেবে পর্যাপ্ত কিনা, যেহেতু এটাকে একটা শিক্ষানগরী বলা হচ্ছে। জি, আপনার এই প্রোগ্রামে আসা উপলক্ষে আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখলাম যে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কয়টি। তো গুগল দেখালো যে 540টি। মাশাআল্লাহ, তো আমি অনেক। আসলে বুঝতে পারলাম না যে এটা কি রাজশাহীর ভিতর বাহির সব মিলিয়ে কিনা। তো আসলে এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি, সবসময় আসলে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা পর্যাপ্ত আছে, কিন্তু সেই অনুযায়ী কতটুকু শিক্ষাদান চলছে, কতটুকু কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, সেটাও আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি সবসময় যেটা মনে করি যে শিক্ষা ব্যবস্থা এটা আসলে কোনো একক ক্রেডিট না, এটা একটা ত্রিমুখী সমন্বয়। একদিকে শিক্ষার্থী নিজে কাজ করবে, আরেকদিকে তার পরিবার সমাজ তাকে সেই সাপোর্টটা দিবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান তাকে সেই প্ল্যাটফর্মটা দিবে। এই তিনটার সমন্বয় যখন সাধন হয় তখন আসলে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। তবে অনেক সময় দেখা যায় শিক্ষার্থী অনেক বেশি সিনসিয়ার থাকে, তখন তার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান কিছুই লাগে না। দেখা যায় গ্রামের একটা অজপাড়াগা থেকেও দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট পাবলিক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তার জায়গা থেকে সে 100% এফোর্টটা দিয়েছে। তো কাজেই সেই জায়গা থেকে আমি বলবো রাজশাহী শিক্ষা ব্যবস্থা ভালো আছে, তবে আমাদেরকে আরো অনেক কাজ করার সুযোগ আছে। যেমন আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুব কম, আমাদের বাচ্চাদের যে কোনো বিষয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কম। পুঁথিগত বিদ্যা ঠিকই হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপোজার যেটা সেটা একটু কম হচ্ছে। বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে এক্সট্রা কারিকুলাম যেটা ঢাকার বাচ্চারা বা অন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট এখানকার বাচ্চারা দেখা যায় যে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পাশাপাশি কারিকুলার অ্যাক্টিভিটিসও অনেক ভালো, তাদের প্রতিযোগিতাও অনেক বেশি। সেই তুলনায় আমাদের রাজশাহীতে হয়তো 5 to 10% সেই তালে সাথে চলতে পারছে, বাকি 90% এখনো যথেষ্ট কাজ করার সুযোগ আছে আমাদের। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা জানলাম যে রাজশাহী একটি শিক্ষানগরী শহর হিসাবে এখানে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর শিক্ষার মান নিয়ে আমরা না এককভাবে স্টুডেন্টদেরকে দোষারোপ করতে পারি, বা না গার্জিয়ানদেরকে দোষারোপ করতে পারি, বা না প্রতিষ্ঠানকে দোষারোপ করতে পারি, বরং উল্টোভাবে বলতে হয় তিনজনের সমন্বয়ে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে একটি সঠিক ফলাফল। সো আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা তিন জায়গায় তিনজনই ভূমিকা রাখার চেষ্টা করব। পাশাপাশি যেটা রয়েছে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছেন, তবে ওই মানে কথা এটাই, ভালোর শেষ নাই। আমরা আমাদের জায়গাটা সর্বোচ্চটা দিতে পারছি কিনা আমরা এই জায়গাতে প্রত্যেকেই খেয়াল রাখবো। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আপনার যদি অন্য কোনো শিক্ষার্থী বন্ধুর কাজে লাগে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। ডক্টর তানিয়া আক্তার জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আর একটা কথা শেষে বলতে চাই যে আজকের বিষয়টা আসলে একটু ভিন্ন মতের হতে পারে, তো সেই জায়গাটা থেকে আমরা সবাই একটা উপসংহারেই আসতে চাই যে আমরা সবাই রাজশাহীতে বসবাস করছি, আমরা সবাই রাজশাহীকে ভালোবাসি। আমাদের ছেলেমেয়েরা সবাই যেন ভালো একটা শিক্ষা নিয়ে নৈতিকভাবে ভালো মানুষ হয়ে সুস্থভাবে বড় হতে পারে, সেই দোয়াটাই আমরা সবার জন্য করি। অবশ্যই।